Chapter 4 Chemical Change. For today, the topic is buffer solution. The topic is buffer solution. Buffer solution. So this is undoubtedly an important topic. This is truly an important topic. Buffer solution. So try to understand this topic properly. So the topic is buffer solution. আচ্ছা দেখো the nature of solution can be acidic, basic or neutral. যে কোনো সলিউশন either acidic or neutral or basic. Acidic solution pH less than 7, neutral solution pH is equal 7, basic solution pH more than 7. তাহলে সলিউশন মাত্রই pH এর ভ্যালু যদি লেস দেন 7 হয় তাহলে সলিউশন অ্যাসিডিক, ইকুয়াল 7 হইলে সলিউশন নিউট্রাল, আর যদি মোর দেন 7 হয় তাহলে সলিউশনটা হচ্ছে বেসিক সলিউশন। তুমি যেমন নিউট্রাল সলিউশনে যদি ফার্দার অ্যাসিড বা বেস অ্যাড করো সেপারেটলি, একটা নিউট্রাল সলিউশন ফর এক্সাম্পল ওয়াটারে, তুমি যদি অ্যাসিড অ্যাড করো তাহলে ইট টার্নস টু অ্যাসিডিক সলিউশন, আর যদি তুমি বেস অ্যাড করো তাহলে ইট টার্নস টু বেসিক সলিউশন। তাহলে একটা নিউট্রাল সলিউশনে অ্যাসিড দিলে সেটা অ্যাসিডিক সলিউশন হয়ে যাবে, সেটাতে বেস দিলে ওটা বেসিক সলিউশন হয়ে যাবে। তার মানে হচ্ছে যে তুমি যদি কোনো নিউট্রাল সলিউশনে অ্যাসিড অ্যাড করো তাহলে ওই সলিউশনের পিএইচ কি হয়ে যাবে, লেস দেন 7, আর যদি তুমি নিউট্রাল সলিউশনে বেস অ্যাড করো তাহলে ওই সলিউশনের পিএইচ তখন হয়ে যাবে মোর দেন 7। তাহলে এটা অফকোর্স তোমাকে এগ্রি করতে হবে যে নিউট্রাল সলিউশনে ফার্দার অ্যাসিড বেস অ্যাড করলে সেপারেটলি পিএইচ এর ভ্যালু ঠিক থাকবে না, পিএইচ এর ভ্যালু চেঞ্জ হবে, কারণ সলিউশনের নেচার যেহেতু চেঞ্জ হবে তাইলে পিএইচও কি হবে, চেঞ্জ হবে। এখন এটা যে শুধুমাত্র নিউট্রাল সলিউশনে হবে এমনটা না, তুমি যদি কোনো একটা অ্যাসিডিক সলিউশনেও, কোনো একটা সলিউশন অ্যাসিডিক, তার মধ্যে ফার্দার তুমি যদি অ্যাসিড বেস অ্যাড করো তাহলে এটার নেচার হয়তো চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু পিএইচ চেঞ্জ হবেই, অর্থাৎ অ্যাসিড দেওয়ার কারণে পিএইচ কমে যাবে আর বেস দিলে পিএইচ বেড়ে যাবে, এটা তোমার হবেই। বেসিক সলিউশনেও তার থেকে তোমার কোনো ইয়ে নাই, অল্টারনেটিভ কিছু নাই, অ্যাসিড অ্যাড করবা না বেস অ্যাড করবা সেপারেটলি। যদি সেটা বেসিক সলিউশন হয়, মনে করো পিএইচ এর ভ্যালু 7 এর থেকে বেশি, তুমি যদি অ্যাসিড অ্যাড করো তাহলে বেসটা নিউট্রাল হবে, পিএইচ এর ভ্যালু 7 থেকে বেশি, আস্তে আস্তে 7 হবে, 7 থেকে সেটা 7 থেকে কমেও যাবে। আর যদি বেস অ্যাড করো তাহলে পিএইচ এর ভ্যালু মনে করো 7 থেকে তো বেশি,
হয়তো যত বেশি তার থেকে আরো বেশি হবে। যদি 8 হয় 9 হয়ে যাবে, 9 হয় 10 হয়ে যাবে। ফাইনালি যেটা আমরা বলতে পারি, যে সলিউশনটা যেমনই হোক না কেন, পিএইচ এর ভ্যালু যেমনই হোক না কেন, সলিউশনে যদি আমরা ফার্দার অ্যাসিড বেস অ্যাড করি তাহলে পিএইচ চেঞ্জ হবে। তাহলে কোন সলিউশনে অ্যাসিড বেস অ্যাড করলে পিএইচ চেঞ্জ হওয়াটা নরমাল। যে কোনো সলিউশনে ফার্দার অ্যাসিড বেস অ্যাড করলে সেপারেটলি পিএইচ চেঞ্জ হবে, এটাই ঠিক রুল। পিএইচ চেঞ্জ হওয়ারই কথা। যে কোনো সলিউশনে আমরা যদি ফার্দার অ্যাসিড বেস অ্যাড করি, কোন সলিউশন যে অবস্থায় থাক না কেন, কোন সলিউশনে যদি আমরা ফার্দার অ্যাসিড বেস অ্যাড করি সেপারেটলি, তাহলে পিএইচ এর ভ্যালু চেঞ্জ হবে। এটাই নরমাল যে পিএইচ এর ভ্যালু চেঞ্জ হবে। কিন্তু আমরা এখন যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো বাফার সলিউশন। তাহলে বাফার সলিউশনটা কি? আমরা এই আইডিয়াটা আমাদের রইল যে পিএইচ একটা সলিউশনে অ্যাসিড বেস অ্যাড করলে পিএইচ চেঞ্জ হওয়াটা নরমাল। কিন্তু যখন আমি তোমার কাছে জানতে চাইলাম যে বলো তো যে বাফার সলিউশন কি, তখন তুমি আমাকে অ্যান্সার করতেছো the solution in which is small amount of strong acid or strong base is added separately, then the pH value remains unchanged. This solution is known as buffer solution. So when I ask you what is buffer solution, then you answer me this. তুমি কি বললা যে the solution in which if a small amount of strong base or strong acid or strong base is added separately, then the pH value remains unchanged. This solution is known as buffer solution. তুমি বললা যে বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনে আমরা যদি সেপারেটলি অ্যাসিড বেস অ্যাডও করি তাহলেও পিএইচ চেঞ্জ হবে না। এই টাইপের একটা সলিউশন হচ্ছে গিয়ে বাফার সলিউশন। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখলাম যে একটা সলিউশনে ফার্দার অ্যাসিড বেস অ্যাড করলে সেপারেটলি পিএইচ চেঞ্জ হয়, বাট বাফার সলিউশনে আমরা যদি ফার্দার অ্যাসিড বেস অ্যাড করি তাহলে পিএইচ চেঞ্জ হবে না। তো এখানে দেখার ব্যাপার আছে কয়েকটা জিনিস। এক হচ্ছে যে আমরা বলতেছি যে পিএইচ চেঞ্জ হবে না, সেখানে কতগুলো কন্ডিশন আছে। একটা হলো যে স্মল অ্যামাউন্ট অফ, অর্থাৎ তুমি অ্যাসিড বেস অ্যাড করতেছো স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বেস, এবং সেটা স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস। অর্থাৎ স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস অ্যাড করার পরেও পিএইচ চেঞ্জ না হওয়া, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অ্যাড করার পরেও পিএইচ চেঞ্জ না হওয়াটা সামথিং। কিন্তু উইক অ্যাসিড উইক বেস অ্যাড করলাম, পিএইচ চেঞ্জ হইল না, ইট ইজ নাথিং। অর্থাৎ উইক অ্যাসিড আর উইক বেস অ্যাড করার পরে যদি কোনো সলিউশনে পিএইচ চেঞ্জ না হয়, সেটা নাও হইতে পারে, ওটা কোনো ব্যাপার না। উইক অ্যাসিড অ্যাড করলাম, উইক বেস অ্যাড করলাম, দেখলাম যে পিএইচ চেঞ্জ হয় না, নাও হইতে পারে, এটা কোনো কিছু না, এটা নাও হইতে পারে।
কিন্তু কথা হলো যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ অ্যাড করার পরেও পিএইচ চেঞ্জ হয় না, সেটা কেমনে সম্ভব? ওইটাই বোঝানো হচ্ছে যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ দিয়ে। তবে আমরা পিএইচ চেঞ্জ হবে না সেটা হইতেছে যে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বেস যদি আমরা অল্প দেই তাহলে সেটা কন্ট্রোল করা যাবে, স্মল দিলে কন্ট্রোল করা যাবে। সো দ্যাট এখানে বলা হচ্ছে স্মল। পিএইচ ভ্যালু রিমেইন আনচেঞ্জ, এখানে আমরা বললাম না যে রিমেইন আনচেঞ্জ, এখানে কোন কোন রাইটারে তোমরা দেখবা যে বলা আছে নেগলিজিবল চেঞ্জ, অর্থাৎ আমরা যেমন এখানে ক্লিয়ার কাট বলে দিলাম যে আনচেঞ্জ, চেঞ্জই হবে না, পিএইচ চেঞ্জ হবে না, কিন্তু এটা আসলে চেঞ্জ হবে, কিন্তু যে চেঞ্জটা হবে সেটা নেগলিজিবল, এই কারণে বলা হয়ে থাকে যে নেগলিজিবল চেঞ্জ। তাহলে দুই রকম ডেফিনিশন পাবা, কেউ বলবে নেগলিজিবল চেঞ্জ আর কেউ বলবে আনচেঞ্জ। বিষয়টা কি? আসলে নেগলিজিবল চেঞ্জ বলে আনচেঞ্জ বলা যায়। তো ফাইনালি কথাটা হলো যে বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন, এই সলিউশনে আমি যদি অ্যাসিড বেস ফার্দার অ্যাডও করি তাও পিএইচ চেঞ্জ হবে না বা পিএইচ হয় না, এই টাইপের একটা সলিউশন হচ্ছে বাফার সলিউশন। এখন আমাকে জানতে হবে যে কি করে এটা হয়, মানে কেমনে এটা সম্ভব, কিভাবে এটা পসিবল, কিভাবে এটা পসিবল যে আমি অ্যাসিড বেস অ্যাড করব কিন্তু পিএইচ চেঞ্জ হবে না। তো এই যে বাফার সলিউশন, এই বাফার সলিউশনটা হচ্ছে আবার টু টাইপ, যার ওয়ান টাইপ হলো অ্যাসিডিক বাফার, যার ওয়ান টাইপ হচ্ছে অ্যাসিডিক বাফার, মানে বাফার সলিউশনটা অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার থাকতে হবে একটা, অ্যাসিডিক বাফারে থাকবে হচ্ছে একটা উইক অ্যাসিড, অ্যাসিডিক বাফারে থাকবে উইক অ্যাসিড। শোনো, এখানে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস বলা হয়েছে মানে কি? এখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস বলা মানে হচ্ছে যে যেটা আমি অ্যাড করব, যেটা আমি অ্যাড করব। আমি তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিয়ে বাফার বানাবো সেটা তো বলিনি, আমি বলছি যে স্ট্রং অ্যাসিড অ্যাড করব, স্ট্রং বেস অ্যাড করব বাফার সলিউশনে। তাহলে বাফার সলিউশনে কি আছে? বাফার সলিউশন যদি অ্যাসিডিক বাফার হয় তাহলে তার কাছে থাকবে একটা উইক অ্যাসিড and strong alkaline salt, উইক অ্যাসিড থাকবে কিন্তু স্ট্রং অ্যালকালাইন সল্ট। তার মানে অ্যাসিডিক বাফার মেক করার জন্য, অ্যাসিডিক বাফার মেক করার জন্য তোমাকে নিতে হবে একটা উইক অ্যাসিড, এন্ড ফর এক্সাম্পল ইথানোয়িক অ্যাসিড। তোমরা দেখছো না যে উইক অ্যাসিড বললেই ইথানোয়িক অ্যাসিডকে নিয়ে আসা হয়, তাহলে উইক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর তার সাথে নিতে হবে তার একটা স্ট্রং অ্যালকালাইন সল্ট। তার মানে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড, এই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড মিক্স করলে সেটা হয় অ্যাসিডিক বাফার, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানয়েড মিক্স করলে সেটা হয় অ্যাসিডিক বাফার। তাহলে উইক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড আর স্ট্রং অ্যালকালাইন সল্ট, এটা এটা হচ্ছে সল্ট, সোডিয়াম সল্ট, এটা সোডিয়াম সল্ট। এই সোডিয়াম সল্টটা হচ্ছে স্ট্রং অ্যালকালাইন সল্ট, অর্থাৎ যেহেতু সোডিয়াম স্ট্রং অ্যালকালি তাই এটা স্ট্রং অ্যালকালাইন সল্ট। তার মানে একটা বাফারের জন্য আমার দরকার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েড মিক্স করা দরকার। তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক বাফার, এটা হচ্ছে অ্যাসিডিক বাফার, রিমেম্বার। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, স্ট্রং অ্যালকালাইনের সল্টের জায়গায় অনেক জায়গায় বলা থাকবে স্ট্রং কনজুগেট, স্ট্রং কনজুগেট, উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট, উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট, উইক অ্যাসিড তবে স্ট্রং কনজুগেট, উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট। উইক অ্যাসিডের সাথে স্ট্রং কনজুগেট লেখে কি? অর্থাৎ যদি স্ট্রং অ্যালকালাইন সল্ট না লিখে তাইলে স্ট্রং অ্যালকালাইন সল্টের জায়গায় স্ট্রং কনজুগেট লেখা থাকতে পারে। যদি দেখো যে স্ট্রং কনজুগেট লেখা আছে তাইলে এটার মানে কি? তাহলে এটার মানে কি? এর মানেটা হলো এটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কোন অ্যাসিড যখন প্রোটন দিয়ে দেয়, কোন অ্যাসিড যখন প্রোটন ছেড়ে দেয়
তখন ওইটাকে বলা হয় কনজুগেট, ওইটাকে তখন বলা হয় কনজুগেট। কোন অ্যাসিড যখন প্রোটন ছেড়ে দেয়, প্রোটন ছাড়ার পরে যেটা থাকে অ্যাসিডের পার্ট, সেটাকে বলা হয় কনজুগেট। অ্যাসিড থেকে যে অ্যাসিডের পার্ট পাওয়া যায় সেটা হলো কনজুগেট। বেজ থেকে বেজের পার্ট পাওয়া যায়, এটা বেজের কনজুগেট। এটা অ্যাসিডের কনজুগেট। তাইলে এটা হচ্ছে অ্যাসিড, এটা তার কনজুগেট। এটা অ্যাসিড, এটা তার কনজুগেট। মনে রাখবা যে অ্যাসিড প্রোটন দেওয়ার পরে যা থাকে সেটা তার কনজুগেট। বেজ 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 থেকে বেজ যখন মনে করো প্রোটন একসেপ্ট করে, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে তার কনজুগেট। তাহলে অ্যাসিডের কনজুগেট আছে, বেজেরও কনজুগেট আছে। অ্যাসিডেরও কনজুগেট আছে, বেজেরও কনজুগেট আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অ্যাসিড যদি উইক হয় তাহলে কনজুগেট স্ট্রং। অ্যাসিড যদি উইক হয় তাহলে তার কনজুগেট স্ট্রং। মনে রাখবা, অ্যাসিড যত উইক কনজুগেট তত স্ট্রং। এইটা হলো অ্যাসিডিক বাফারের একটা এক্সাম্পল। এটা অ্যাসিডিক বাফারের একটা এক্সাম্পল, রিমেম্বার। আরেক টাইপের বাফার আছে যেটা কিনা বলা হবে বেসিক বাফার। তাহলে একটা তো অ্যাসিডিক বাফার, আর অ্যানাদারটা হচ্ছে বেসিক বাফার। তো এসো যে বেসিক বাফার কি থাকবে, উইক বেস। বেসিক বাফারে থাকে হচ্ছে উইক বেস। অ্যাসিডিক বাফারে উইক অ্যাসিড, তাই বেসিক বাফারে উইক বেস। প্লাস বা এন্ড স্ট্রং স্ট্রং অ্যাসিডিক সল্ট। এইটাতে ওইটা তো হলো স্ট্রং অ্যালকালাইন সল্ট, তাহলে এটা তাইলে কি হবে, স্ট্রং অ্যাসিডিক সল্ট। তাহলে বেসের সাথে থাকবে অ্যাসিডিক সল্ট, তাহলে উইক বেস কিন্তু তার সাথে থাকবে স্ট্রং অ্যাসিডিক সল্ট। এক্সাম্পল কি, উইক বেস হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে। উইক বেস হিসেবে তোমাদেরকে দেওয়া হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর তার সাথে থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তার সাথে থাকবে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক বেস, আর অ্যামোনিয়াম ক্লোরাইড হলো তার স্ট্রং অ্যাসিডিক সল্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড হলো তার স্ট্রং অ্যাসিডিক সল্ট। এবং একই কথা এখানেও সেম কথা, যে এটাকে বলা হবে স্ট্রং কনজুগেট। তাহলে এটা উইক অ্যাসিড, তার স্ট্রং কনজুগেট। এটা উইক বেস, এটা তার স্ট্রং কনজুগেট। তাহলে অ্যাসিডেরও কনজুগেট আছে, বেসেরও কনজুগেট আছে। অ্যাসিড যদি উইক হয় কনজুগেট স্ট্রং, বেস যদি উইক হয় কনজুগেট স্ট্রং। তাই এটাকে স্ট্রং কনজুগেট বলা হবে। তাইলে স্ট্রং অ্যাসিডিক সল্ট এই কথাটা না বলে কোথাও লেখা থাকতে পারে স্ট্রং কনজুগেট। তাহলে এই পার্ট পর্যন্ত তোমরা জানতে পারলা যে হোয়াট ইজ বাফার সলিউশন, what is buffer solution, and how many types of buffer solution. What is buffer solution, how many types of buffer solution. What is buffer solution, how many type of buffer solution. তাহলে একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, আরেকটা হচ্ছে বেসিক বাফার। একটা হলো অ্যাসিডিক বাফার, আরেকটা হলো বেসিক বাফার। আরেকটা অপশন হলো গিয়ে থার্ড অপশন, তা হচ্ছে ব্লাড বাফার। আর তা হচ্ছে ব্লাড বাফার, ব্লাডের বাফার। ব্লাড, আমাদের ব্লাড একটা বাফার সিস্টেম। আমাদের যে ব্লাড সেটাতেও একটা বাফার সিস্টেম থাকে, আমাদের স্কিনে বাফার সিস্টেম থাকে, আমাদের ব্লাডে বাফার সিস্টেম থাকে। আমাদের স্কিনে বাফার সিস্টেম আছে, আমাদের ব্লাডে বাফার সিস্টেম আছে। যার কারণে তোমরা দেখবা যে অল্প একটু অ্যাসিড পড়লে আমাদের তেমন একটা ক্ষতি হয় না। কিছুটা অ্যাসিডিক জিনিস আমরা খেয়ে ফেললেও আমাদের তেমন ক্ষতি হয় না। কারণ হলো বাফার ওটাকে কি করে দেয়, ম্যানেজ করে ফেলে। তাহলে বাফার, ব্লাডের যে বাফার, ব্লাডের বাফারে থাকে হচ্ছে H2CO3 আর সোডিয়াম বাইকার্বনেট। এটা হলো ব্লাডের বাফার। H2CO3 হচ্ছে অ্যাসিড, আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে সল্ট। এটা হলো ব্লাড বাফার। এটা হচ্ছে ব্লাড বাফারের কম্পোজিশন। ব্লাড বাফারের কম্পোজিশন, ব্লাড বাফারের কম্পোজিশন, ব্লাড বাফারের কম্পোজিশন H2CO3 অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট অ্যালকালি সল্ট। তাহলে এইটা বডিতে আসে কি করে, আমাদের বডিতে
H2CO3 আসে কি করে? আসে হলো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার থেকে। কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারের থেকে এটা পাওয়া যায়। তাহলে H2CO3 আসে কোথা থেকে? কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, তার থেকে হয় H2CO3। আর আমাদের ব্লাডের বাফার কেমনে তৈরি হয়? ঠিক আছে, আমাদের ব্লাডের বাফার হয় এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারের মিলে H2CO3 হয়। আর আমাদের বডিতে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড। আমরা কি নেই? সোডিয়াম ক্লোরাইড। ওই সোডিয়াম ক্লোরাইড পরে এই সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। এভাবে তোমার কি হয়? ব্লাডের বাফারটা তৈরি হয়। ব্লাড তো যাই স্ট্রং কোনটা স্যার? ব্লাড বাফারে স্ট্রং কনজুগেট কোনটা তাহলে? ব্লাড বাফারের এইটা হচ্ছে গিয়া অ্যাসিড, আর এটা হচ্ছে গিয়া তোমার সল্ট ব্লাড বাফারের। তাইলে এইটা যদি হয় অ্যাসিড, তাহলে এইটা তার কনজুগেট। ঠিক আছে, তাহলে ব্লাড বাফার হচ্ছে অ্যাসিডিক বাফার, ব্লাড বাফার হলো অ্যাসিডিক বাফার, এবং সেই অ্যাসিডিক বাফারে থাকতেছে হচ্ছে H2CO3 অ্যাসিড, যেটা অ্যাসিড, আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে এই যে সোডিয়াম সল্ট। এই যে সোডিয়াম সল্ট থাকতে হয়, এই যে সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট, উইক অ্যাসিড, সোডিয়াম সল্ট, উইক অ্যাসিড, সোডিয়াম সল্ট। ঠিক আছে, এটা হলো উইক অ্যাসিড স্ট্রং কনজুগেট। এটা হলো ব্লাড বাফার। আর মজার ব্যাপারটা জানবা, মজার ব্যাপারটা হচ্ছে এইবার যে মেডিকেলের এক্সাম হইলো না, মেডিকেলের এক্সামে এইটা আসছে। মেডিকেলের এইবার যে এক্সাম হইলো, মেডিকেলের এক্সাম হইলো যে এইবার আসছে যে নিচের কোনটি রক্তের বাফার। তো এবার আসো যে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। আমরা দেখতে যাচ্ছি হচ্ছে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। মেকানিজম অফ অ্যাসিডিক বাফার অর্থাৎ অ্যাসিডিক বাফার কিভাবে কাজ করে। মেকানিজম অফ অ্যাসিডিক বাফার, অপারেশন অফ অ্যাসিডিক বাফার, টেকনিক অফ অ্যাসিডিক বাফার, কিভাবে অ্যাসিডিক বাফার কাজ করে, কিভাবে অ্যাসিডিক বাফারে পিএইচ কন্ট্রোল করে, অ্যাসিডিক বাফার কিভাবে পিএইচ কন্ট্রোল করে। অ্যাসিডিক বাফারে এটা হচ্ছে dissociation of that acid. This is the dissociation of that acid. So acidic বাফারের this is the dissociation of the acid. এটা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন। তাহলে যেটা অ্যাসিডিক বাফার সেটাতে একটা উইক অ্যাসিড আছে, যেটা অ্যাসিডিক বাফার সেটাতে একটা উইক অ্যাসিড আছে, আর this is the dissociation of that weak acid. This is the dissociation of that weak acid. এটা সেই উইক অ্যাসিডের ডিসোসিয়েশন। আর আরেকটা কি আছে, সেটা হলো সোডিয়াম ইথানয়েড। ইথানোয়িক অ্যাসিডের সাথে কি আছে? সোডিয়াম ইথানয়েড, যেটা থেকে পাওয়া যাচ্ছে এই যে। তাহলে this is the dissociation of that acid আর this is the dissociation of that salt. তাহলে অ্যাসিডিক বাফারে যে বাফারে আছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম ইথানয়েড, যে বাফারে আছে ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম ইথানয়েড, যে বাফারে আছে ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম ইথানয়েড, ওই বাফারের কথা বলতেছি। সেই বাফারে যে অ্যাসিড, দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ দ্যাট অ্যাসিড এন্ড দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ দ্যাট সল্ট। অ্যাসিড যেহেতু উইক অ্যাসিড, তাই তার ডিসোসিয়েশনটা হচ্ছে যায় রিভার্সিবল, আর সল্ট বা কনজুগেট যেহেতু স্ট্রং, তাই তারটা ইরিভার্সিবল। এইটা রিভার্সিবল, তার মানে হচ্ছে যে এটা যত মানে এটা টোটালটা ডিসোসিয়েট হয় না, আর এইটা কি হয়েছে? টোটালটাই ডিসোসিয়েট হচ্ছে। ওকে ফাইন। তাহলে এটা একটা অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার হোক আর বেসিক বাফার হোক, আমরা বলতেছি যে বাফার সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না। আমরা বলেছি বাফার সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না, তার মানে হলো এই বাফার সলিউশনের তো একটা পিএইচ থাকবে। এটা বাফার সলিউশন, তো তারও তো একটা পিএইচ আছে। তাহলে এইটা যে সলিউশন, সেই সলিউশনেরও কি আছে? একটা পিএইচ আছে, 3, 4, 5, 6 একটা পিএইচ তো তার আছে। তো দ্যাট এই সলিউশনেরও একটা পিএইচ আছে।
আমরা বলতেছি যে পিএইচটা তার আছে সেটা চেঞ্জ হবে না, তার যে পিএইচটা আছে গেইন করতেছে বা যে পিএইচটা তার আছে সেটা চেঞ্জ হবে না। তার মানে এই সলিউশনটার পিএইচ যাই আছে, এই সলিউশনের পিএইচটা যাই আছে, তা হলো এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, তা আছে হচ্ছে গিয়া এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের উপরে। তার মানে এই সলিউশনের তো পিএইচ আছে, যে পিএইচটা বলতেছি ফার্দার চেঞ্জ হবে না, কিন্তু যে এই সলিউশনের পিএইচ যত ভ্যালুই আছে না কেন পিএইচ এর, সেই পিএইচ এর ভ্যালু ডিপেন্ড করতেছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের উপর, অন্য কোনো কিছুর উপরে না। শুধুমাত্র হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এর উপরে বেস করে এই সলিউশনের পিএইচ আছে। এখন এই সলিউশনের পিএইচ ততক্ষণ চেঞ্জ হবে না যতক্ষণ না এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। অর্থাৎ এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি কোনোভাবে চেঞ্জ না হয় তাহলেই পিএইচ চেঞ্জ হবে না। এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি কোনোভাবে চেঞ্জ না হয় তাহলেই মনে করব যে পিএইচ চেঞ্জ হবে না। তাইলে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যেন চেঞ্জ না হয়, এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে না ইভেন ইফ তুমি যদি অ্যাসিড অ্যাড করো অথবা বেজ অ্যাড করো। তুমি অ্যাসিড বেজ অ্যাড করবা তারপরেও হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, সেটা কেমনে পসিবল? এসো দেখো ব্যাপারটা কি হবে। কি addition of H plus, addition of H plus অর্থাৎ addition of H plus মানে H plus অ্যাড করছো তুমি, কখন অ্যাড করছো H plus? H plus কখন অ্যাড হইছে? when acid is mixed, অর্থাৎ অ্যাসিড যখন তুমি মিক্স করছো, অ্যাসিড যখন তুমি মিক্স করছো তখন কিন্তু কিসের অ্যাডিশন হইছে? হাইড্রোজেন আয়ন। তুমি যখন অ্যাসিড মিক্স করলা এই বাফার সলিউশনে, তুমি যখন অ্যাসিড মিক্স করলা বাফার সলিউশনে, তার মানে হলো যে হাইড্রোজেন আয়ন অ্যাড করা হয়েছে এখানে। কিসের অ্যাডিশন হইছে? হাইড্রোজেন আয়ন। কিসের অ্যাডিশন হইছে? হাইড্রোজেন আয়ন। তাইলে আগে হাইড্রোজেন আয়ন আছে, তার সাথে তোমার এডিশনাল হাইড্রোজেন আয়ন যদি অ্যাড হইতো বা যদি অ্যাড হয় তাহলে তো পিএইচ চেঞ্জ হবারই কথা, কারণ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে, তাহলে তো পিএইচ চেঞ্জ হবারই কথা ছিল। কিন্তু কেন হয় না? হয় না এই কারণে যে এই হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা এই যে স্ট্রং কনজুগেট সে কি করে ফেলে? একসেপ্ট করে ফেলে। তুমি যে এডিশনাল হাইড্রোজেন আয়ন দিলা সেটা এই যে কনজুগেট আছে স্ট্রং কনজুগেট, এই যে স্ট্রং কনজুগেট সে সেটাকে রিসিভ করে ফেলে, রিসিভ করে সিএইচসি COOH তে কনভার্ট হয়। তার মানে তোমার যে এডিশনাল হাইড্রোজেন আয়ন, সেই হাইড্রোজেন আয়নটার এই সলিউশনে অ্যাড হওয়ার কথা, কিন্তু তোমার যে কনজুগেট সেটা স্ট্রং কনজুগেট। স্ট্রং কনজুগেট হওয়াতে স্ট্রং কনজুগেটের আবার প্রোটন নেওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। স্ট্রং কনজুগেট কি করে ফেলছে? প্রোটনটা নিয়ে নিচ্ছে, প্রোটন নিয়ে এসে ফার্দার অ্যাসিডে কনভার্ট হইছে, ফার্দার সে অ্যাসিডে কনভার্ট হইছে, কিন্তু কোন অ্যাসিড? যেটা উইক অ্যাসিড। কোন অ্যাসিডে কনভার্ট হইছে? উইক অ্যাসিড। আর এটা যেহেতু উইক অ্যাসিড সেটা তখন আনডিসোসিয়েটেড থাকে, ওটা তখন আনডিসোসিয়েটেড থাকে, ওটা তখন কি থাকে? আনডিসোসিয়েটেড। তার মানে তোমার যে এক্সট্রা হাইড্রোজেন আয়ন, তোমার যে অ্যাডিশনাল হাইড্রোজেন আয়ন, সেই এক্সট্রা হাইড্রোজেন আয়ন বা অ্যাডিশনাল হাইড্রোজেন আয়ন এই কনজুগেট, এই যে কনজুগেট সে নিয়ে নেয়, নিয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। কিন্তু যেই অ্যাসিডে কনভার্ট হয়েছে সেটা আবার উইক অ্যাসিড। উইক অ্যাসিড যেটা আর কি হয় না? ডিসোসিয়েট হয় না। যেটা আর কি হয় না? ডিসোসিয়েট হয় না। এটা নো মোর ডিসোসিয়েট, আর ডিসোসিয়েট হবে না। তোমার অ্যাডিশনাল হাইড্রোজেন আয়ন সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে চেঞ্জ করতে পারে নাই,
কেন পারে নাই? কারণ হলো ওই হাইড্রোজেন আয়নটা স্ট্রং কনজুগেট যে সে রিসিভ করে উইক অ্যাসিডে কনভার্ট হইছে, ওই উইক অ্যাসিড আর ডিসোসিয়েট হবে না, ওই উইক অ্যাসিড আর ডিসোসিয়েট হবে না। মনে রেখো একটা কথা, একটা সলিউশনে যদি ইথানোয়িক অ্যাসিড থাকে, একটা সলিউশনে যদি ইথানোয়িক অ্যাসিড থাকে, ওই সলিউশনে ইথানোয়িক অ্যাসিড মনে করো তার অ্যাবিলিটি কত, যে 2% সে ডিসোসিয়েট হয়। একটা সলিউশনে ইথানোয়িক অ্যাসিড আছে এবং যার অ্যাবিলিটি 2% ডিসোসিয়েট হয়, ওইটা যদি 2% ডিসোসিয়েট হয়, তারপরে তুমি যতই ইথানোয়িক অ্যাসিড দাও না কেন, সেই ইথানোয়িক অ্যাসিড আর ডিসোসিয়েট হবে না। তুমি এরপরে যতই ইথানোয়িক অ্যাসিড দাও না কেন, ইথানোয়িক অ্যাসিড আর ডিসোসিয়েট হবে না। অর্থাৎ তার যে 2% ডিসোসিয়েট হওয়ার কথা, ওই 2%ই থাকবে। তার মানে এই যে ইথানোয়িক অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিড, সে যতটুকু ডিসোসিয়েট হইছে, সে যতটা ডিসোসিয়েট হইছে সেটা হইছে, এর বেশি আর হবে না। তো এই যে ইথানোয়িক অ্যাসিড কনভার্ট হইছে, সে এই অ্যাসিডটা আর কি হইতে পারবে না, ডিসোসিয়েট হইতে পারবে না। এই অ্যাসিডটা আর কি হবে না, ডিসোসিয়েট হবে না। যতটুকু হওয়ার সে এ হইছে, যতটুকু হইতে পারতো সে হইছে। মনে রাখবা, সবসময় যেটা মনে রাখবা সেটা হলো যে এর যে ডিসোসিয়েশনটা, সেটা তো রিভার্সিবল। কিছুটা ফরওয়ার্ড হয়, আবার ব্যাকওয়ার্ড হয়, ফরওয়ার্ড হয়, ব্যাকওয়ার্ড হয়, ফরওয়ার্ড হয়, ব্যাকওয়ার্ড হয়। তার মানে এটা ডিসোসিয়েট হয়ে আয়ন দেয়, আয়ন থেকে আবার এটা হয়ে যায়। তার মানে সে একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমের ভিতরে আছে, সে একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমের মধ্যে আছে। ওই ইকুইলিব্রিয়াম সিস্টেম কোনোদিনও নষ্ট করবে না। যার কারণে এই যে ইথানোয়িক অ্যাসিড, ইথানয়েড আছে কিন্তু সলিউশন অলরেডি, সেটা ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। ইথানয়েড আছে, ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হইছে, এই কাজগুলো হইছে, কিন্তু সে তার ইকুইলিব্রিয়াম নষ্ট করবে না, সে তার ইকুইলিব্রিয়াম থেকে বেরোবে না। সে তার ইকুইলিব্রিয়াম, যদি এটা ডিসোসিয়েট হয়, এটা যদি ডিসোসিয়েট হয় তাহলে এর ইকুইলিব্রিয়ামটা এফেক্টেড হবে, সে সেটা মানবে না। তো যাই হোক, সোজা কথা হলো অতটা কমপ্লেক্স করার কিছু নাই। ডোন্ট মেক ইট কমপ্লেক্স করার কিছু নাই। তোমার হিসাব কি? আরে বাবা, তোমার হিসাব হলো যে তুমি এডিশনাল H+ দিছো, কনজুগেট যেহেতু স্ট্রং, সে H+টাকে নিবে, এইটাই তার নেওয়াটাই হচ্ছে তার কাজ। কিন্তু নেওয়ার পরে যে অ্যাসিডে কনভার্ট হইতেছে, সেই অ্যাসিডটা ডিসোসিয়েট হইতেছে না, আনডিসোসিয়েটেডই থাকতেছে। তার মানে প্রোটন অ্যাড হলেও, হাইড্রোজেন আয়ন অ্যাড হইলেও, এই হাইড্রোজেন আয়ন হিসেবে কিন্তু সলিউশনে পাওয়া যায় না। তুমি যে হাইড্রোজেন আয়নটাকে হাইড্রোজেন আয়ন হিসেবে কিন্তু পাওয়া যাচ্ছে না, হাইড্রোজেন আয়ন হিসেবে পাওয়া যাচ্ছে না। তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হয় নাই, চেঞ্জ হয় নাই। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ না হলে পিএইচও চেঞ্জ হবে না। কথা শেষ এটা। তার মানে তুমি অ্যাসিড মিক্স করার পরেও পিএইচ চেঞ্জ হয় নাই। এইবার আসো অ্যাডিশন অফ বেস, অ্যাডিশন অফ ওএইচ মাইনাস, অ্যাডিশন অফ ওএইচ মাইনাস। কি অ্যাড করছো? ওএইচ মাইনাস। আচ্ছা, ওএইচ মাইনাস কখন অ্যাড হইছে? when base is mixed, যখন তুমি বেস মিক্স করবা। আচ্ছা ফাইন, তুমি যখন বেস মিক্স করছো তখন সলিউশনে কি অ্যাড করা হয়েছে? ওএইচ। ওএইচ কি করবে? এই H+ কে ধরবে, ধরে H2O বানিয়ে দিবে। ওএইচ কি করবে? ওএইচ যায়া ওই H+ কে ধরবে, H+ কে ধরে সে ওয়াটার বানিয়ে দিবে। তাহলে ওএইচ আসলো, এইচ এর একটা মিশন নিয়ে আসছে, এইচ একটা মিশন নিয়ে আসছিল, এইচ একটা মিশন নিয়ে আসছে যে আমি হাইড্রোজেন আয়ন আসলাম, পিএইচ চেঞ্জ করতে আসছি। ও বলতেছে আসো তোমার চেঞ্জ করাই, আসো তোমার চেঞ্জ করাই, দেয় নাই চেঞ্জ করতে। এবার ওএইচ আসছে মিশন নিয়ে, যে এইচ তো পারে নাই, এবার আমি যাই। ওএইচ আসছে মিশন নিয়ে, এবং ওএইচ আসার পরে ওএইচ কি করছে? এইচ কে খাইয়ে নিছে, নিয়ে নিছে, এইচ কে নিয়ে সে ওয়াটার বানিয়ে দিছে। এখন
ওএইচ আর এইচ নিয়ে যখন ওয়াটার হয়ে যায় তখন এইচ, আমি তো বলেছিলাম যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যেন কোনোভাবে চেঞ্জ না হয়, তাহলে ওএইচ তো এইচ কে নিয়ে গেল, তাহলে এখানে যে ফিল ইন দা গ্যাপ, এই গ্যাপটাকে ফিল আপ করবে, এই গ্যাপ ফিল আপ না করলে তো হবে না, এই গ্যাপটায় হাইড্রোজেন আয়নটা ফিল আপ করতে হবে, নয়তো আমরা পিএইচ কন্ট্রোল করতে পারবো না। ঠিক যখন এইটা তো একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমের মধ্যে ছিল, এইটা তো একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমে আছে। আমি তো একটু আগে দেখালাম না যে সিস্টেমটা নষ্ট করতে চাইবে না, দিবে না, সিস্টেম নষ্ট করতে চাইবে না, সিস্টেম নষ্ট করতে দিবে না, ওরে দেয় নাই সিস্টেমটা নষ্ট করতে। তাইলে এখন তো সিস্টেম নষ্ট হইছে, কিন্তু সে তো সিস্টেম নষ্টটাকে অ্যালাউ করবে না, সিস্টেম নষ্টটাকে অ্যালাউ করবে না। যখন এখান থেকে এইচ প্লাস চলে যাবে তখন এই অ্যাসিডটা উইক অ্যাসিড হইলেও সে ওই পরিমাণে হাইড্রোজেন আয়ন দিয়ে দিবে যতটা ওইচ আয়নের সাহায্যে নিউট্রালাইজ হয়েছে, যতটা ওইচ আয়ন হাইড্রোজেন আয়ন যতটাকে নিউট্রালাইজ করছে, সে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য, ইকুইলিব্রিয়ামে রাখার জন্য ওই পরিমাণ হাইড্রোজেন আয়ন দিবে, অ্যাজ ইফ ইকুইলিব্রিয়াম যেন ঠিক থাকে। তার মানে সে কতটুকু হাইড্রোজেন আয়ন দিবে, ঠিক যতটুকু তার লস হয়েছে। তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোনোভাবেই কি হবে না, চেঞ্জ হবে না, যার কারণে ফাইনালি পিএইচও চেঞ্জ হবে না, ফাইনালি পিএইচও কি হবে না, চেঞ্জ হবে না। এবার আসো ডেফিনেশনটাতে ফিরে যাই। ডেফিনেশনে বলেছিলাম না যে স্মল অ্যামাউন্ট অফ, ডেফিনেশনে বলেছিলাম যে স্মল অ্যামাউন্ট অফ, অর্থাৎ তুমি অ্যাসিড বা বেস অ্যাড করো, এটা স্মল অ্যামাউন্ট দিলে হবে। কেন? কারণ ও এই এখানে মনে করো এইচ প্লাস আছে, ওএইচ এইচ প্লাস কে নিউট্রাল করে দিছে, ওএইচ এইচ প্লাস কে নিউট্রাল করে দিছে, সে কতটুকু গ্যাপ ফিল আপ করতে পারবে, তার যতটুকু অ্যাবিলিটি আছে, তার যতটুকু ডিসোসিয়েট হওয়ার অ্যাবিলিটি আছে ততটুকুই তো। এখন তুমি মনে করো ইচ্ছা মতো ওয়েজ দেওয়া শুরু করে দিছো, তাহলে তো তার অ্যাবিলিটির মধ্যে অত এইচ দেওয়ার অ্যাবিলিটি তার নাই, অত এইচ দেওয়ার অ্যাবিলিটি তো তার নাই, তাহলে কি আমরা পিএইচ কন্ট্রোল করতে পারবো? পারবো না। এই জন্য ওয়ার্ডটা ছিল কি স্মল অ্যামাউন্ট অফ, ওয়ার্ডটা এই কারণেই ছিল স্মল অ্যামাউন্ট অফ। তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার, অর্থাৎ তুমি আমাকে বুঝাইয়া দিতে চাচ্ছ যে বাফার সলিউশনে সেপারেটলি অ্যাসিড বেস অ্যাড করলেও কেন পিএইচ চেঞ্জ হয় না, আমাকে বুঝাই দিতে পারলেই হবে। তখন তুমি আমাকে বাফার সিস্টেম এক্সপ্লেন করে বুঝিয়ে দিবা, তুমি আমাকে বাফার সিস্টেমটা এক্সপ্লেন করবা যে দেখেন বাফার সিস্টেম হইতেছে এইটা, এইটা হচ্ছে বাফার সিস্টেম, আমি যদি এইচ প্লাস অ্যাড করি তাহলে এইচ প্লাসটা ফার্দার ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে অ্যাজ ইফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ যেন না হয়। কেন চেঞ্জ হবে না তুমি কিভাবে ডেমনস্ট্রেট করবা যে স্যার এটা একটা উইক অ্যাসিড, যেটা ডিসোসিয়েট হবে না, এমনিতেই হবে না, ওকে ফাইন, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়বে না, কমবে না কেন? আমি যে ওয়েজ দিলাম, সে যে এইচ কে নিয়ে নিল, বললাম যে স্যার এটা তো ইকুইলিব্রিয়ামে আছে, তো এখানে আমার এইচ প্লাস যতটা নিউট্রালাইজ হবে ততটা আবার সে দিয়ে দিবে অ্যাজ ইফ সে যেন ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাহলে there is no অপশন যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারে, অ্যাসিড অ্যাড করলেও হবে না, বেস অ্যাড করলেও হবে না, এভাবেই পিএইচ কন্ট্রোল থাকে, এভাবেই একটা বাফার সলিউশনে পিএইচ চেঞ্জ হবে না। তো তোমাকে ভেরি মাচ কমন একটা কোশ্চেন করবে সবসময় টিচাররা, এবং বোর্ড কোশ্চেন, টিচার কোশ্চেন, ইন্টারনাল এক্সটার্নাল যত কোশ্চেন আছে, কোশ্চেনটা যখনই দেখবা যে এমন একটা কোশ্চেন করছে যে ইফ অ্যাসিড বেস অ্যাডেড সেপারেটলি দেন দ্য পিএইচ ভ্যালু উইল চেঞ্জ অর নট, তাহলে বুঝে ফেলবা যে কাহিনীটা কি, কাহিনী হলো বাফার সলিউশনের। এটা হলো অ্যাসিডিক বাফার কিভাবে পিএইচ চেঞ্জ হয় না, অ্যাসিডিক বাফারে কেন পিএইচ চেঞ্জ হয় না। এবার আসবো বেসিক বাফার নিয়ে। এবার আমরা আসতেছি হচ্ছে বেসিক বাফার নিয়ে। বেসিক বাফার কি হয়, পিএইচ চেঞ্জ হয় না কেন? মেকানিজম অফ বেসিক বাফার, মেকানিজম বেসিক বাফার। বেসিক বাফারে কি থাকে জানো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড।
এটা বেসিক বাফার। মনে রাখবা 2016 আসছে অ্যাসিডিক বাফার, 2017 আসছে বেসিক বাফার, আর 2018 একটু ঝামেলা করছে। 16 অ্যাসিডিক বাফার, 17 বেসিক বাফার, 18 এটা কি করলো? 18 এটা আমার কাছে মনে হয় আনইনটেনশনালি কাজটা করছে, অর্থাৎ সামহাও সলিউশনটা বাফার সলিউশন ছিল না, কিন্তু বাফারের সব কম্পোনেন্ট ছিল, কিন্তু সেটা বাফার ছিল না। স্টুডেন্টরা বুঝতেই পারে নাই, পরীক্ষা হল থেকে বাইরে এসে শুনে যে বাফার ছিল না ওটা। কারণ হলো এমন একটা প্রশ্নটাও ছিল বাফারের মতো, সেমটাও ছিল বাফারের মতো, অথচ বাফার ছিল না, যেটা নিয়ে তোমাদের সাথে আমি ফিউচারে কোশ্চেন সলভ করলে দেখাই দিব। পরে আমরা অবশ্য বোর্ডের কাছ থেকে পরে দেখেছি যে বোর্ড দুইটাই কনসিডার করছে, বাফার যারা ধরে করছে তাদেরও নাম্বার দিচ্ছে, বাফার যারা না ধরে করছে তাদেরকেও নাম্বার দিচ্ছে। কারণ ডেফিনেটলি এটা স্টুডেন্টের উপর একটা বার্ডেন, যে এমন কিছু কেন দিবে, ঠিক আছে? সো দ্যাট পরে বোর্ড কনসিডার করে নিতে, বোর্ড নাম্বার দিয়ে দিতে, দুই টিমকেই নাম্বার দিয়ে দিতে। বোর্ড এই ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবল, মানে বোর্ড শুধু স্টুডেন্টের পরেই থাকে। আমরা যখন খাতা আনতে যাই, কোনো কোশ্চেনের অ্যান্সার কত মার্ক দিব কি দিব, শুধু স্টুডেন্টের পরে, সব কিছু স্টুডেন্টের পরে, মানে স্টুডেন্টের পরেই যায় সবকিছু। যদি কোনো একটা নিয়ে কথা উঠে, যে একটা স্টুডেন্ট যদি এভাবে দেখে, একটা স্টুডেন্ট যদি এভাবে দেখে, তখন একটাই সলিউশন, যে যেভাবে দেখো দুই পক্ষেরই নাম্বার দিতে হবে। তো যাই হোক, মেকানিজম অফ বেসিক বাফার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা বললাম 16-এ, 17-এ, 18-এ, 19-এ একটাই টপিক যেটা কোনোদিনও মিস হয় না, সেটা হলো বাফার সলিউশন। এই পর্যন্ত একটা টপিক আছে যেটা এই পর্যন্ত গত 4-5 বছরে কোনোবারই মিস হয় না, তা হচ্ছে বাফার সলিউশন। তো বেসিক বাফারটা একবার আসছে, এসিডিক বাফার প্রত্যেকবার আছে। বেসিক বাফার এটা, বেসিক বাফারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা তার ডিসোসিয়েশন, আর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের ডিসোসিয়েশন। এটা উইক বেস হিসেবে উইক বেসের ডিসোসিয়েশন, এটা স্ট্রং কনজুগেটের ডিসোসিয়েশন। ভালো কথা, তোমরা একটা জিনিস জেনে রাখবা, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের সাথে যেমন পিএইচ রিলেটেড, অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হলে যেমন পিএইচ চেঞ্জ হয়, মনে রাখবা ওএইচ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলেও কিন্তু পিএইচ চেঞ্জ হয়। ওএইচ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলেও পিএইচ এর ভ্যালু চেঞ্জ হতে পারে। তাহলে ওএইচ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হলেও পিএইচ এর ভ্যালু চেঞ্জ হয়। তাহলে এখানে আমার ওএইচ এর কন্ট্রোল করতে হবে, ওএইচ এর ভ্যালু যেন চেঞ্জ না হয়, ওএইচ এর কনসেন্ট্রেশন যেন চেঞ্জ না হয়, আমাকে সেটা ডেমনস্ট্রেট করতে হবে। তো দেখো, addition of H plus, এবার কি addition of H plus কে উপরে লিখছি, তাহলে addition of H plus কখন? when acid mixed, when acid is mixed, যখন অ্যাসিড মিক্স করবা তখন H plus অ্যাড হবে, এবং H plus জায়গায় কারে ধরবে? OH মাইনাস কে ধরে কি বানাবে? ওয়াটার। তাহলে তুমি যে অ্যাডিশনাল H plus দিবা, সেই H plus এবার কি হবে? এবার H plus ধরবে কারে? H আর OH এ ওয়াটার হবে। H আর OH এ যখন ওয়াটার হবে, তখন OH এর কনসেন্ট্রেশন কি হওয়ার কথা? চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হবে না। ওই যে একই কথা, কেন চেঞ্জ হবে না? কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে। এই যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, আর আমরা জানি যে ইকুইলিব্রিয়ামের থেকে যদি আমরা কোনো চেঞ্জ আনি, কোনো চেঞ্জ ইম্পোজ করি একটা ইকুইলিব্রিয়ামে, তাহলে ইকুইলিব্রিয়াম নিজে চেঞ্জ হবে এমন ভাবে যেন আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসে। তাহলে ওই টাইমের কনসেন্ট্রেশন যতটুকু কমবে, এ আবার ততটুকু দিয়ে দিবে, রিকভার করবে। তার মানে ওইসের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না। এডিশন অফ বেস, এডিশন অফ বেস বলতে এডিশন অফ ওএইচ মাইনাস, এডিশন অফ ওএইচ মাইনাস কখন হয়? when base is mixed, তার মানে OH অ্যাড হলো। আচ্ছা বাবা, OH অ্যাড হলে কি হবে? ওই যে কনজুগেটে ধরে নিবে, OH যখন অ্যাড হবে তখন
তার কনজুগেট তাকে ধরে নিবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা উইক বেস। আর উইক বেসের হওয়ার কারণে ইট ইজ নো মোর ডিসোসিয়েটেড, মানে আনডিসোসিয়েটেড। আর যেহেতু এটা আনডিসোসিয়েটেড, ইউ ক্যান কোয়াইট সে যে OH এর কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, as অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ আনডিসোসিয়েটেড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আনডিসোসিয়েটেড, OH এর কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, তার মানে অ্যাডিশনাল OH মাইনাসের কোনো এফেক্ট থাকবে না, এটার কোনো রোল থাকবে না। দিস ইজ ওয়াই pH ভ্যালু রিমেইন আনচেঞ্জ, and this is the mechanism of basic buffer. তাহলে টু টাইপ অফ বাফার, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার। কিভাবে অ্যাসিডিক বাফার কাজ করে, কিভাবে বেসিক বাফার কাজ করে, এইগুলো হচ্ছে তার মেকানিজম। এগুলোই তোমাকে কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে। এন্ড ডেসক্রাইব করার সাথে সাথে না, আমি যেভাবে দেখালাম এইটাও দেখাবো, তাহলে ফোকাসটা এখানে চলে আসবে, ফোকাসটা এখানে চলে আসবে টিচারের। তাহলে তুমি মানে থিওরিটিক্যালি বললা যে এই হইছে, এই হইছে, এই হয়, সেই হয়, হওয়ার পরে এটাকে এভাবে প্রেজেন্টও করলাম। তাহলে আমরা ইন দ্য মিন টাইম জানতে পারলাম যে বাফার সলিউশন কি, বাফার সলিউশন হাউ মেনি টাইপ, এন্ড বাফার সলিউশনের মেকানিজম কি, কিভাবে অ্যাসিডিক বাফার কাজ করে এন্ড কিভাবে বেসিক বাফার কাজ করে। এটা হচ্ছে বাফার সলিউশন। এটা হচ্ছে বাফার সলিউশনের কনসেপ্ট, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এন্ড আনডাউটলি এটা ইচ এন্ড এভরি ইয়ার আছে, এবং আছে কোথায়, ডিতে। ইভেন তোমাদের যে লাস্ট দিনের কাজ, মানে এস্টারডে নাইটের কাজ, একটা পিএইচ ক্যালকুলেট করে দিলাম না ইনসান হয়ে গেছি রে, 2.87 যার আনসার আসলো। এন্ড মজার ব্যাপার হলো ওইটা সি আর এইটা ডি মিলে সবসময় কোশ্চেন হয়, অলওয়েজ এই টাইপের কোশ্চেন হয়। তো দ্যাট এখন তোমাদের না লাগলেও ফিউচারে যখন লাগবে, তোমরা এই জায়গাটা তোমাদের জন্য হেল্প হবে, তোমাদের আইডিয়াটা এখানে কাজে লাগাও, সেটা হচ্ছে ব্যাপার।